পদার্থবিজ্ঞানের খুবই মজার একটা জিনিস হলো বল বা ফোর্স। আমাদের আশেপাশে যা কিছু ঘটছে, কোনো কিছু চলছে, থামছে বা হঠাৎ বাঁক নিচ্ছে, এই সব কিছুর পেছনেই কিন্তু এই বলের কারসাজি। চলুন আজ আমরা এই বলের দুনিয়াটা একটু সহজ করে বুঝে নিই। আচ্ছা, একটা খুব সাধারণ অভিজ্ঞতা দিয়ে শুরু করা যাক। কেমন? আমরা যখন বাসে চড়ি তখন কি হয়? বাসটা যখন থেমেছিল, হঠাৎ করে চলতে শুরু করলেই আমরা কিন্তু পেছনের দিকে একটা ধাক্কা খাই, তাই না? আবার উল্টোটা, চলন্ত বাস যখন কষে ব্রেক করে তখন আমরা হুমড়ি খেয়ে সামনের দিকে ঝুঁকে পড়ি। কখনো কি মনে প্রশ্ন এসেছে যে ঠিক কী কারণে এমনটা হয়? এর কারণটা হলো আমাদের শরীর ও আসলে বাসের এই হঠাৎ পরিবর্তনটাকে মেনে নিতে চায় না, ও বাধা দেয়। এই যে কোনো কিছুর পরিবর্তনকে বাধা দেওয়ার প্রবণতা, এটাই কিন্তু একটা মৌলিক ধর্ম। আর ফিজিক্সের ভাষায় একেই আমরা বলি জড়তা বা এনার্শিয়া। জড়তা মানে কি? খুব সহজ করে বললে এটা হলো বস্তুর যেমন আছি তেমন থাকতে চাই স্বভাব। মানে যেটা স্থির আছে সেটা স্থিরই থাকতে চায়, আর যেটা চলছে সেটা চলতেই থাকতে চায়। এখন প্রশ্ন হলো, এই জড়তা কিসের ওপর নির্ভর করে? উত্তরটা হলো ভর বা ম্যাসের ওপর। একটু ভাবলেই বোঝা যায়, একটা ছোট পাথরকে ধাক্কা দিয়ে সরানো অনেক সহজ, তাই না? কিন্তু একটা বড় ট্রাককে কি অত সহজে সরানো যাবে? যাবে না, কারণ ট্রাকের ভর অনেক বেশি, তাই তার জড়তাও অনেক বেশি। এই জড়তা আবার দুই রকমের হয়, একটা হলো স্থিতি জড়তা আর একটা গতি জড়তা। এবার চলুন বাসের ঘটনাটায় ফিরে যাই। যখন বাসটা চলতে শুরু করলো, আমাদের শরীরের নিচের অংশ মানে পা বাসের মেঝের সাথে লেগে থাকায় গতিশীল হয়ে গেল, কিন্তু আমাদের শরীরের উপরের অংশটা, সে তো স্থিতি জড়তার কারণে তখনও স্থির থাকতে চাইছে। ফলাফল, আমরা পেছনের দিকে হেলে পড়ি। আর বাস থামার সময় ঠিক তার উল্টোটা ঘটে। তখন আমাদের পুরো শরীরই গতিশীল। বাসটা ব্রেক কষতে শরীরের নিচের অংশ থেমে গেল, কিন্তু উপরের অংশ গতি জড়তার কারণে তখনও সামনের দিকে চলতে চাইছে, আর তাই আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। কি ব্যাপারটা এখন পরিষ্কার তো? আচ্ছা, তাহলে তো একটা প্রশ্ন আসেই। জড়তা যদি সবকিছুকে তার নিজের অবস্থায় রাখতে চায়, তাহলে কোনো জিনিস চলে কিভাবে বা থামেই বা কিভাবে? মানে এমন কি আছে যা এই জড়তাকে হারাতে পারে? এই প্রশ্নের উত্তরটাই হল বল বা ফোর্স। এই বলই হচ্ছে সেই বাহ্যিক প্রভাব যা বস্তুর ওই অলসতা বা জড়তাকে ভেঙে দেয়। একটা স্থির বস্তুকে গতিশীল করতে বল লাগে, একটা চলন্ত বস্তুকে থামাতেও বল লাগে, এমনকি চলন্ত বস্তুর গতি বাড়াতে, কমাতে বা তার দিক বদলাতেও বলের দরকার হয়। তো বলের কাজ তো বুঝলাম, কিন্তু কতটা বল লাগবে সেটা মাপো কি করে? এইখানে চলে আসে স্যার আইজ্যাক নিউটনের দ্বিতীয় সূত্র, আর তার দেওয়া সেই বিখ্যাত সমীকরণ F=ma। ফিজিক্সের অন্যতম শক্তিশালী একটা সমীকরণ এটা। এই ছোট্ট একটা সূত্র দিয়েই আমরা বলে দিতে পারি ঠিক কতটা বল দিলে কোনো বস্তুর গতি কতটা বদলাবে। সূত্রটা কি বলছে? বলছে কোনো বস্তুর ওপর যে বল F দেওয়া হচ্ছে সেটা হলো বস্তুটার ভর m আর তার ত্বরণ a এর গুণফলের সমান। এখানে m মানে ভর, যেটা আমরা কেজিতে মাপি, আর a হলো অ্যাক্সিলারেশন বা ত্বরণ। ত্বরণ মানে হলো সময়ের সাথে কোনো কিছুর বেগ কতটা বাড়ছে বা কমছে। সোজা কথায় স্পিড বাড়ানোর হার। এর একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো বলের একক কি হবে? যেহেতু বল হলো ভর আর ত্বরণের গুণফল, তাই এর এককও হবে ভরের একক আর ত্বরণের এককের গুণফল, মানে কেজি গুণ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই পুরো জিনিসটাকে একসাথে বলা হয় নিউটন, এন। তাহলে 1 নিউটন বল মানে কি? মানে হলো 1 কেজি ভরের কোনো বস্তুকে যে পরিমাণ বল দিলে তার মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি হয়, সেটাই হলো 1 নিউটন বল। আচ্ছা, আমরা তো একটা বল কিভাবে কাজ করে, কিভাবে মাপে সেটা জানলাম, কিন্তু বাস্তবে তো বল একা একা থাকে না, তাই না? যখন দুটো জিনিস একে অপরের ওপর বল দেয় তখন কি হয়? চলুন এবার সেটা দেখা যাক। এর উত্তরটাও নিউটনই দিয়ে গেছেন তার তৃতীয় সূত্রে। সূত্রটা হলো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এর মানে হলো এই মহাবিশ্বে কোনো বল একা থাকতে পারে না, বল সবসময় জোড়ায় জোড়ায় আসে। একটা যদি হয় ক্রিয়া, তাহলে তার সাথে সাথে আরেকটা প্রতিক্রিয়া থাকবেই। এই জিনিসটা কিন্তু আমাদের চারপাশে সারাক্ষণ ঘটছে। যেমন আমরা যখন হাঁটি তখন পা দিয়ে মাটিকে পেছনের দিকে ঠেলি,
তাই না? এটা হলো ক্রিয়া। এর ফলে মাটিও আমাদের শরীরকে সমান বলে সামনের দিকে ঠেলে দেয়। এটা হলো প্রতিক্রিয়া, আর এই প্রতিক্রিয়ার কারণেই কিন্তু আমরা সামনে এগোতে পারি। নিউটনের এই তৃতীয় সূত্রের একটা অসাধারণ ফলাফল আছে, যেটাকে আমরা বলি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। ধরুন দুটো গাড়ি একে অপরকে ধাক্কা দিল। প্রথম গাড়িটা দ্বিতীয়টার ওপর একটা বল দিল, এটা হলো ক্রিয়া। সাথে সাথে তৃতীয় সূত্র অনুযায়ী দ্বিতীয় গাড়িটাও প্রথমটার উপর ঠিক সমান কিন্তু উল্টো দিকে একটা বল ফিরিয়ে দিল, যেটা হলো প্রতিক্রিয়া। এখন যেহেতু এই দুটো বল, ক্রিয়া আর প্রতিক্রিয়া, একেবারে সমান আর বিপরীতমুখী, তাই ধাক্কা লাগার আগে দুটো গাড়ির মোট ভরবেগ যা ছিল, ধাক্কা লাগার পরেও তাদের মোট ভরবেগ ঠিক একই থাকবে। তাহলে আমরা কি দেখলাম? জড়তা, যা বস্তুকে তার অবস্থায় রাখতে চায়; বল, যা সেই অবস্থা বদলাতে পারে এবং যাকে F=ma দিয়ে মাপা যায়; আর সবশেষে দেখলাম ক্রিয়া প্রতিক্রিয়া, মানে বল সবসময় জোড়ায় জোড়ায় আসে। এই তিনটে সূত্র মিলেই কিন্তু আমাদের চারপাশের গতি জগৎটাকে ব্যাখ্যা করে। কিন্তু প্রশ্ন হলো, এই যে আমরা বল বল করছি, এই বল আসলে কত রকমের হয়? মোটা দাগে বললে বলকে দুই ভাগে ভাগ করা যায়। এক ধরনের বল আছে যাদের কাজ করতে গেলে দুটো বস্তুর ছোঁয়া লাগা দরকার, এদেরকে বলে স্পর্শ বল, যেমন কোনো কিছুকে ধাক্কা দেওয়া বা ঘর্ষণ বল। আরেক ধরনের বল আছে যারা কোনো ছোঁয়া ছাড়াই দূর থেকে কাজ করতে পারে, এদেরকে বলে অস্পর্শ বল, যেমন পৃথিবীর মহাকর্ষ বল বা দুটো চুম্বকের আকর্ষণ ও বিকর্ষণ বল। তবে বিজ্ঞানীরা যখন আরও গভীরে গিয়েছেন, তারা একটা অবাক করা জিনিস আবিষ্কার করেছেন। তারা দেখেছেন এই মহাবিশ্বে যত রকমের বল আছে, সেগুলোকে আসলে মাত্র 4টে মূল বল দিয়ে ব্যাখ্যা করা যায়। এই 4টিকে বলা হয় প্রকৃতির মৌলিক বল। এগুলো হলো সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল আর মহাকর্ষ বল। আমাদের পরিচিত সব বলই আসলে এই 4টি বলের কোনো না কোনো প্রকাশ। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে আছে জড়তা, যে কোনো পরিবর্তনকে বাধা দেয়। অন্যদিকে আছে বল, যা F=ma মেনে সেই পরিবর্তনটা ঘটায়। আর তৃতীয়ত, প্রত্যেকটা বলের একটা জোড়া আছে, ক্রিয়া আর প্রতিক্রিয়া। দেখুন, আমাদের হাঁটাচলা থেকে শুরু করে একটা রকেট কিভাবে মহাকাশে যায়, সব কিছুই কিন্তু এই 3টে সহজ নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে। ব্যাপারটা ভাবতেই কিন্তু অবাক লাগে, তাই না? যে মহাবিশ্বের এত এত বিশাল আর জটিল সব ঘটনা চলছে মাত্র এই কয়েকটি সাধারণ সূত্রের উপর ভিত্তি করে।